রূপদর্শীর লেখা ব্রজদার গল্প সমগ্র। আজ পড়ছি 10ম গল্প। শার্লক হোমস নামটা কাল্পনিক, কিন্তু মানুষটি রিয়েল। আর এও জেনে রাখো, তোমাদের এই ব্রজদাই সেই শার্লক হোমস। ব্রজদার এক মন্তব্যে আমরা একেবারে চুপ। ঘরের মেঝের সূঁচটি পড়লেও সেই আওয়াজে আমরা বোধহয় তখন চমকে উঠতাম। পুরনো পাখাটা আমাদের মাথার উপর এতক্ষণ ধরে ক্যাঁচ কোঁচ শব্দ তুলে ঘুরপাক খাচ্ছিল। ব্রজদার কথা শুনে সেটা অবধি মেরে গেল। ব্রজদা যে কখন ঢুকেছেন তা আমরা টের পাইনি। আজ আলোচনাটা এমনই জমেছিল। সুনীলের বক্তব্য, আমাদের বাঙালি জাতটা যেমন মিনমিনে, তার পোশাক আশাকও তেমনই ফিনফিনে। এমনই ললিত লবঙ্গলতা কসমের যে বাঙালির ছেলে রুখু রুখু চুল রেখে হয় কবিতা লিখছে, আর না হয় গিলে করা কোঁচা দুলিয়ে নেমন্তন্ন খেতে চলেছে, এই ছবিটাই খাপ খায়। বাঙালির বৈশিষ্ট্য যদি ধুতি আর পাঞ্জাবিতে, তাহলে একবার চোখ বুজে কল্পনা করুন তো। সুনীতের দিকে দৃষ্টি হেনে সুনীল প্রশ্ন ছুড়ল। সেই ধুতি আর পাঞ্জাবি ল্যাটপ্যাট করতে করতে ওয়ারফিল্ডে গিয়ে পড়েছে, এভারেস্টে উঠছে, সমুদ্রের অতলে নামছে, স্পেসশিপে উঠে চন্দ্র সূর্য তারায় তারায় পাড়ি জমাতে প্রস্তুত হচ্ছে। পারেন কল্পনা করতে? রাবিশ! এই কোঁচা দোলানো মেন্টালিটি বাঙালিকে বাঙালি করে রেখেছে, মানুষ হতে আর দেয়নি। বেশি কথা কি মশাই, বাংলাদেশে একটা অ্যাডভেঞ্চারের সিনেমা তুলুন দেখি। বাঙালি টার্জেন কোঁচা দুলিয়ে গাছে গাছে লাফিয়ে বেড়াচ্ছে, দেখবেন আপনি আর ও ছবি দেখতে যাবেন না। হয় না মশাই, যতদিন না ইউরোপীয় পোশাকটি গায়ে চাপাচ্ছেন, ততদিন আপনাদের রক্ত মাংস অস্থি মজ্জা থেকে ভেতমই যাবে না। যাদের নিজেদের জীবনে অ্যাডভেঞ্চার নেই, তাদের সাহিত্যে অ্যাডভেঞ্চারের কাহিনী, ডিটেকটিভ গল্প সৃষ্টি হবে কি করে? সুনীত অনেকক্ষণ ধরে কথা বলবার জন্য আঁকুপাকু করছিল, কিন্তু সুনীলের মুখের তোড়ে সে দাঁড়াবার জায়গা পাচ্ছিল না এতক্ষণ। সুনীলের এই সংক্ষিপ্ত অথচ জোরালো ভাষণটি এমন কয়েকটি বক্তব্য উত্থাপিত হয়েছে যেগুলির প্রতিবাদ সঙ্গে সঙ্গে করা উচিত, অথচ সে করতে পারছে না। কারণ সুনীল একটা বক্তব্য শেষ করার সঙ্গে সঙ্গে প্রতিবাদযোগ্য আরেকটি বক্তব্যে লাফিয়ে পড়ছে। তাই সুনীত বারবার মুখ খুলতে গিয়েও হাঁ গুটিয়ে নিয়েছে। অবশেষে সুনীল সমে পৌঁছে দম ফেলতে না ফেলতে সুনীতের আক্রমণ শুরু হয়ে গেল। আপনার কথার কোনো মানে হয় না। সুনীল চোখটা টেরা করে প্রশ্ন করল, কোন কথার? আপনার কোনো কথারই কোনো মানে হয় না। সুনীল বললে, স্পেসশিপ, মেন্টালিটি, অ্যাডভেঞ্চার আর ডিটেকটিভ, এই শব্দগুলোর মানে অক্সফোর্ড ডিকশনারিতে পাবে, আর বাদবাকি সব চলন্তিকায়। আহা! সুনীত বিপন্ন হয়ে বলল, আমি তা বলছি না। ওসব কথা যে ডিকশনারিতে আছে তা আমি জানি, আর ওইসব শব্দের অর্থ সম্পর্কে ডিকশনারির যা ধারণা আমি তা সমর্থনও করি। কিন্তু একথা মানতে আমি কিছুতেই রাজি নই যে আপনার ইউরোপীয় পোশাক। সুনীল বাধা দিয়ে বলল, না, ইউরোপীয় পোশাক আপনি ডিকশনারিতে পাবেন না, সে কথা ঠিক। আর পেলেও তা আপনার ডে টু ডে কাজে লাগবে না। ওসব জিনিস পেতে হলে আপনাকে বরং কোনো ডিপার্টমেন্টাল স্টোরে যাওয়াই ভালো। এসব ক্ষেত্রে সেটাই বেশি নির্ভরযোগ্য হবে। আপনি বরং চাঁদ। সুনীল দেখলো কথা অন্যদিকে মোড় নিচ্ছে, সে তাড়াতাড়ি হাল ঘোরাবার চেষ্টা করলো। কি মুশকিল? কিচ্ছু মুশকিল নয়। ডিকশনারিতে ঢোকা আর ডিপার্টমেন্টাল স্টোরে ঢোকাও প্রায় একই কথা। প্রথম অবশ্য একটু ঘাবড়ে যেতে হয়, কিন্তু কায়দা কানুন রপ্ত হয়ে গেলে দেখবেন আর কোনো মুশকিল নেই। দেখবেন ব্যাপারটা একেবারে জলবৎ হয়ে গিয়েছে। তবে ব্যবস্থাটা একটু বোঝা দরকার। ফটোগ্রাফার বিশু পাশ দিয়ে যাচ্ছিল, সুনীলের কথা শুনে থমকে দাঁড়িয়ে পড়ল, ফোড়ন কাটল। যা বলেছিস মাইরি, আমার এক বৌদি একবার বায়না ধরলে সাহেবের দোকান থেকে পাউডার পমেটম কিনে দিতে হবে। দাদা মেয়ে ছেলের কথায় নেচে হোয়াইট ওয়েব লেডলে ঢুকে পড়ল। কত বারণ করলুম, শুনলে না। তারপর মাইনি মহা কেলেঙ্কারি। দাদা থরে থরে জিনিসপত্র সাজানো দেখেই ভিড়মি খেয়ে গেছিল। খোঁজাখুঁজি করে হাল্লাক, নিজের জিনিস আর পায় না। তখন এক মেম সাহেবকে জিজ্ঞাসা করলে, টয়লেট হোয়ার? মেম সাহেব বললে, উধার লেফট। দাদা সেই দিকে একটু এগুতে দেখলে দরজার গায়ে সাইনবোর্ড সাঁটা, টয়লেট। বাঁদিকে ফর জেন্টস আর ডান দিকে ফর লেডিজ। ইউরেকা বলে দাদা বুক চিতিয়ে সে যেই ফর লেডিজে ঢুকেছে, আর শালা হই হই। দাদা দু হাতে চোখ ঢেকে ঊর্ধ্বশ্বাসে ছুটল। পিছনে গোটা চারেক মেম সাহেব, স্কাউন্ড্রেল, বদমাস, পাকড়ো। শেষে দাদা অ্যাম্বুলেন্সে চড়ে বাড়ি গেল। সুনীল বলল, জেলে যে দেয়নি এই যথেষ্ট। সুনীত ভেবাচাকা খেয়ে বলল, কেন জেলে দেবে কেন? টয়লেট কেনা কি বেআইনি? সুনীল হতভম্ব হয়ে বিশুর মুখের দিকে চাইলে। বিশু বললে, টয়লেট কেনা বেআইনি নয়, লেডিস টয়লেটে ঢোকাটা বেআইনি। কেন? এর আবার কেন কি রে ওখানে? বাকিটা বিশু সুনীতের কানে কানে বলে দিলে। খবরদার ও জায়গায় ঢুকো না। সুনীত সঙ্গে সঙ্গে বলে উঠল, ইস, খুব জোর বেঁচে গিয়েছি। এতদিনে মানেটা বুঝলাম। ট্রেনের ফার্স্ট ক্লাসেও টয়লেট লেখা থাকে, আমি ভাবতাম মেয়েরা ওখানে ঢুকে রুজ লিপস্টিক মাখে বুঝি। হ্যাঁ, সেই জন্যই আমি বলেছিলাম, সুনীল বললে, ডিপার্টমেন্টাল স্টোরের অ্যারেঞ্জমেন্টটা জানা দরকার।
ডিকশনারি যেমন অ্যালফাবেট, এর তেমনি কমোডিটি। আপনি যখন যাবেন, দেখুন আপনি ভুল করছেন। আমি সুনীল এই কথায় ক্ষেপে গেল। দেখুন মশাই, আমাকে ডিপার্টমেন্টাল স্টোর চেনাবেন না। আহা, আমি তা বলিনি। দেখুন মশাই, আপনি কি বলেননি সেটা আমার শোনার দরকার নেই, কি বলবেন তাই বলুন। তাই তো বলতে চাইছি। না, আপনি যা বলেননি তখন থেকে তাই তো বলছেন। না, হ্যাঁ, না, হ্যাঁ, আমি আপনার কথার প্রতিবাদ করতে চাইছি। সুনীত আরও দম নিল না। আমি বলতে চাইছি, বাঙালিদের সম্পর্কে আপনার ধারণা ভুল। ধুতি পাঞ্জাবি পরার সঙ্গে অ্যাডভেঞ্চার না করার কোনো সম্পর্ক নেই। আপনি কি বলতে চান যে শার্লক হোমস নামে কোনো লোক ছিল ইংরেজ জাতের মধ্যে, তাই অত ভালো ডিটেকটিভ গল্প লেখা হয়েছে ইংরেজি সাহিত্যে? আমি মোটামুটি অবশ্য তাই বলতে চেয়েছি। সুনীলকে থামিয়ে সুনীত বলে চলল, এ অত্যন্ত ভুল থিওরি। শার্লক হোমস বলে কোনো লোক ছিল না, চরিত্রটি একেবারে কাল্পনিক। শার্লক হোমস নামটা কাল্পনিক, তবে মানুষটা আসল। আর এও জেনে রাখো, তোমাদের সেই ব্রজদাই সেই শার্লক হোমস। আমাদের সংবিৎ ফিরে আসতে দেরি আছে দেখে ব্রজদা যদুদার কাছ থেকে একটা সিগারেট নিয়ে ধরালেন। কোনান ডয়েলের সঙ্গে আমার যখন দেখা হয়, ব্রজদা বলতে শুরু করলেন, ছোকরা তখনও লিখতে শুরু করেনি। সদ্য ডাক্তারি পাশ করে ইন্ডিয়ান আর্মি মেডিকেল করে চাকরি নিয়ে দেশ ছেড়ে এখানে এসেছে। এখানে মানে অবিভক্ত ইন্ডিয়াতে। আমাকে একটা বিশেষ কাজে তখন ওয়াজিরিস্তানে থাকতে হয়েছিল। ঠিক ওয়াজিরিস্তান নয়, তার গায়েই। জায়গাটার নাম ফিকিরিস্তান। সেখানেই ছোকরার সঙ্গে আলাপ হয়। আমি তখন উত্তর পশ্চিম সীমান্ত এজেন্সির এমন একটা জায়গায় বাস করছি, যার উপর প্রভাব বিস্তার করার জন্য আন্তর্জাতিক কূটনৈতিক দাবা খেলা পুরোদমে শুরু হয়ে গিয়েছে। একটি লোকের হাঁ কি নায়ের ওপর তখন বড় বড় রাষ্ট্রের কর্ণধারদের ভবিষ্যৎ নির্ভর করছে। সেই লোকটির নাম মীর মালিক পীর খওয়াব খান। ওয়াজিরিস্তানের উত্তর পশ্চিমে মাত্র 57 বর্গমাইল ভূমি এই ফিকিরিস্তানের মালিক ছিল এই দুর্ধর্ষ লোকটি। ওকে দলে টানাই ছিল সকলের প্রধান উদ্দেশ্য। সেই সূত্রেই আমি বড়লাটের রিকোয়েস্টে ওই পাণ্ডববর্জিত দেশে গিয়ে হাজির হয়েছিলাম। আর কি দেশ! যেমন তার মাটি রুক্ষু, তেমনি তার লোকগুলো কাঠখোট্টা। ঘোড়া আর রাইফেল, এই হলো কি ওদের প্রাণের চেয়েও দামি। আমি সেখানে গিয়ে একটা রাইফেল শুটিংয়ের ক্লাব খুলে ফেললুম। এই যে আজ ওয়ার্ল্ডে, ব্রজদা একটু থেমে আবার শুরু করলেন, রাইফেল শুটিংয়ের এত ধুম পড়ে গিয়েছে, এ কার জন্য? এই লোকটির জন্য। ব্রজদা নিজের বুকেই হাত ঠেকালেন। রাইফেল ক্লাবের গোড়াপত্তনটি ওখানেই করলুম। ব্যাস, দুদিন যেতে না যেতেই আমি সেখানে মোস্ট পপুলার ফিগার, মীর মালিক পীর খওয়াব খানের একেবারে দিল জানের দোস্ত বনে গেলুম। দোস্ত আমাকে ওর বাড়ির প্রাইভেট টিউটার করে নিলে। ওর ছেলেমেয়েদের আমি রাইফেল চালানোর শিক্ষা দিতে লেগে গেলুম। মীর মালিকের রাজ্যে স্টেট গেস্ট হয়ে বেস্ট হোটেলে তোফা আরামে দিন কাটাচ্ছি, আর বৈদেশিক এজেন্টদের নারী নক্ষত্রের খবর জোগাড় করছি। আমি পাঞ্জাবি মুসলমানের ছদ্মবেশ ধরেছিলাম। নাম নিয়েছিলাম খান সাহেব গর্দান মর্দান খান। হোটেলের লাউঞ্জে একদিন বসে আছি, এমন সময় এক ব্রিটিশ ছোকরা ঢুকলো। মুচকি হেসে বললুম, মর্নিং ডাক্তার কোনান ডয়েল। যাত্রাপথ নির্বিঘ্নে কেটেছে আশা করি। দেখলুম ছোকরা বিমূঢ় হয়ে গেল। আমতা আমতা করে বলল, সরি, তুমি ভুল করছো মিস্টার, আমার নাম তো কোনান ডয়েল নয়। তাই নাকি? আমি যেন ক্ষমা চাইছি এমনিভাবে জবাব দিলাম, তাহলে আমি সত্যিই দুঃখিত ডাক্তার ওয়াটসন। এইবার সাহেবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ফিসফিস করে বললে, হু আর ইউ? বললুম, মাই বডি ইজ এ ব্রিটিশ সাবজেক্ট, বাট মাই আত্মাটি ভারত মাতার চারণ। হেল মাদার, আই ওয়ার্শিপ দি। বন্দে মাতরমের ইংরাজি শুনেই তো সাহেবের চোখ টেরা হয়ে গেল। বললুম, ডাক্তার মাভৈ, বসো এখানে, চা খাও, দুটো সুখ দুঃখের কথা শুনি। সাহেব খানিকটা ধাতস্থ হয়ে বসলো। তারপর আর বেশি পেঁয়াজি করলো না। সরাসরি প্রশ্ন করলো, তুমি তো আমাকে কখনো দেখোনি, তবে আমায় চিনলে কি করে? বললুম, এলিমেন্টারি ডাক্তার ডাক্তার ওয়াটসন, এলিমেন্টারি। তুমি রোগ চেনো কী করে? সাহেব খুশি হয়ে বললে, কোয়াইট ইন্টারেস্টিং। আমি বললুম, হোটেলে নিউ অ্যারাইভালের লিস্টিটা দেখা আমার অভ্যাস। কাল রাত্রে এখানে একজন মাত্র অতিথি এসেছেন, ডাক্তার ওয়াটসনকে সেখানেই পেলাম। তারপর ডিডাকশনের মাধ্যমে পেলাম কোনান ডয়েলকে। সিম্পল অবজারভেশন। বাই জিঙ্গো! ছোকরা লাফিয়ে উঠল। স্কটল্যান্ড ইয়ার্ড এমন লোককে পেলে লুফে নিত। তিনবার অফার এসে গিয়েছে, আমি শান্তভাবে বললাম। ব্ল্যাঙ্ক চেকে মাইনে দিতে চেয়েছে হোম ডিপার্টমেন্ট, কিন্তু পরের গোলামি তো করবো না ভাই। বেকার স্ট্রিটের স্থায়ী ঠিকানায় থাকি, সেও ভালো। নাও নাও, এইবারে তো আপনাকে চিনে ফেলেছি। আপনিই তাহলে সেই কুখ্যাত গুন্ডা হুডলাম ডেসপেরেডো, আমি জুগিয়ে দিলাম। হ্যাঁ, দমনকারী বিখ্যাত ইন্ডিয়ান প্রাইভেট ডিটেকটিভ ব্রজরাজ কারফর্মা, ফিসফিস করে বললাম। তারপর একটু জোরে, ওরফে খান সাহেব গর্দান মর্দান খান,
রাইফেল কোচ অফ হিজ হাইনেস মীর মালিক পীর খওয়াব খানস রয়্যাল ফ্যামিলি। মাইল্লা, মিস জিঞ্জার এলো আমার ছাত্রী। ও, তাও তুমি জানো? হাউ ডু ইউ নো? এলিমেন্টারি ডাক্তার ওয়াটসন, এলিমেন্টারি। ছোকরা বিস্ময়ে ভেঙেই পড়বে যেন। শান্ত করবার দাওয়াই দেওয়ার জন্য ওকে ড্রিঙ্কস দিতে বললাম। তারপর শুরু করলাম, যদি দেখা যায় লাহোরের মতো সিভিলাইজড জায়গা ছেড়ে, বাপ মা আত্মীয় পরিজনকে ছেড়ে কোনো সুন্দরী শিক্ষিতা কালচার্ড মেয়ে ওয়াজিরিস্তানের মতো দুর্গম জায়গায় এসে চাকরি নেয়, তারপর যেদিন সেখানে লাহোর থেকে একটি যুবক ডাক্তার এসে পৌঁছয়, অমনি মেয়েটি ফিকিরিস্তানের হারেমে এসে চাকরি নেয়, তাহলে সহজেই ধরে নেওয়া যেতে পারে ইট ইজ আ প্লেন অ্যান্ড সিম্পল গেম অফ লুকোচুরি। অর্থাৎ একটি মেয়ে প্রাণপণে পালাতে চাইছে এবং একটি ছেলে তাকে ধরতে চাইছে, এমনকি মরিয়া হয়ে সে ছদ্মবেশে ধরেছে। এখন একটি প্রশ্ন ওঠাই উচিত ডাক্তার ওয়াটসন, বৎস, এখন থেকে তোমাকে ওয়াটসনই বলবো। ওয়াই? হয়তো ছেলেটি ছোকরা তিক্তভাবে বলল, মেয়েটিকে খুন করতে চায়। ঠিক বলেছো ওয়াটসন, তোমার বুদ্ধির তারিফ করি। শুধু একটি ছোট্ট জিনিস তোমার চোখ এড়িয়ে গেছে। তোমার দোষ নেই। মিস এলের নাম শুনে সঙ্গে সঙ্গে তোমার মুখখানা যে শরমরাঙা হয়ে উঠেছিল, নিজের মুখ তোমার পক্ষে দেখা সম্ভব নয় বলেই বুঝতে পারোনি। খুনিরা এমন কথায় কথায় ব্লাশ করে না। আমার কথা শুনে ছোকরা চুল ছিঁড়তে শুরু করলো। মিসআন্ডারস্ট্যান্ডিং, স্রেফ ভুল বোঝাবুঝি মাই ডিয়ার ব্রজদা। ডু মাইন্ড তোমাকে যদি ব্রজদা বলি? সার্টেনলি নট ব্রজদা, স্রেফ ভুল বোঝাবুঝিতে এই কেলেঙ্কারি। কুক্ষণের ঠাট্টার ছলে বলেছিলাম পেগির বাহার অনেক ভালো, ও ডাবল ডিলিং জানে না। ব্যাস, এই দেখুন তার পরিণতি। বুঝেছি মাই ডিয়ার ওয়াটসন, বুঝেছি। মিসেল এখনো পর্যন্ত তোমার ওপর বেজায় চটে আছে, আর তারই সুযোগ নিয়ে এনিমি কান্ট্রির এক ধূর্ত এজেন্ট ওকে বাগিয়ে ফেলেছে প্রায়। হোয়াট? কি বললে তুমি? ছোকরা রাগে ঠকঠক করতে লাগলো। ফ্রেলটি, দাই নেম ইজ রোমান। ধীরে বৎস, ধীরে। বললুম, মাথা গরম করো না, ঠান্ডা হয়ে বসো, এক কাপ লেমন চা খাও, বায়ুটা কিঞ্চিত কমবে। তারপর মন দিয়ে আমার কথা শোনো। প্রথমেই জেনে রাখো, মেয়েদের কথায় রাগ করতে নেই। ওরা হচ্ছে ফ্লিক অফ নেচার, ভগবানের আজব বানাওট। সাচ্চা জিনিসের কদর বোঝে না, ঝুটো মালের আদর করে। এখানে এনিমি কান্ট্রির একটা ধুরন্ধর এজেন্ট আছে, সে মিস এলের উপর ভর করেছে। নিদারুণ এক ষড়যন্ত্রে জড়িয়ে ফেলেছে ওকে। ওরা মীর মালিকের একটা গোপন দলিল মিস এলকে দিয়ে চুরি করাচ্ছে। ওই দলিল যার কবজায় থাকবে, মীর মালিক তার গোলাম হতে বাধ্য হবে। পরশুদিন মিস এল দলিলটা চুরি করে ওয়াজিরিস্তানে চলে যাবে। কানা ফকিরের সরাইখানার দোতলায় ওর জন্য ঘর রিজার্ভ করা রয়েছে। তার পাশের ঘরটাই আমার। এজেন্টটা একটা জঘন্য ফন্দি এঁটেছে, কয়েকটা হানাদার ভাড়া করেছে, তাদের দিয়ে মিস এলকে লুট করাবে। তারপর দলিলটা নিয়ে এলকে সেই পিশাচদের হাতে ছেড়ে দেবে, যাতে তার কুকর্মের একমাত্র সাক্ষীও মুছে যায়। এখন প্রশ্ন করতে পারো, এত কথা আমি জানলুম কি করে? এনিমি কান্ট্রির ওই এজেন্ট ব্যাটার পায়ের ছাপ আমি একদিন মিস এলের বসবার ঘরের কার্পেটের ওপর পাই। তারপর খুব কায়দা করে মিস এলকে রাইফেল চালানোর শিক্ষা দিতে থাকি। একদিন রাইফেলের বাঁট থেকে মিস এলের আঙুলের ছাপ তুলে নিয়ে দুয়ে দুয়ে যোগ করতেই ষড়যন্ত্রটা আমার চোখের সামনে পরিষ্কার হয়ে গেল। সেই আঙুলের ছাপ থেকে আমি তোমার পরিচয়ও পেয়ে গেলাম। কোনো ক্রমে একবার পরিষ্কার একটা আঙুলের ছাপ পেয়ে গেলে ঝানু গোয়েন্দাদের আর ভাবনা থাকে কি? সেই সূত্র ধরেই পটাপট সব রহস্য জল করে ফেলে। ছোকরা ব্রজদা, ব্রজদা তুমি বলে বুড়বুড়ি কাটতে লাগলো। বললুম, এখন আমরা গাছি রাখো, আমি জানতে পেরেছি মিস এলকে হত্যা করা হবে। হা ঈশ্বর! ছোকরা কোকিয়ে উঠল। এখন উপায়? মিস এলকে এবং দলিলটাকে উদ্ধার করা। একটু থেমে আমি বললাম, তুমি এখন সিধে বেরিয়ে যাও, কানা ফকিরের সরাইতে গিয়ে নিচের তলায় একখানা ঘর নাও গে। তারপর আমার নির্দেশের অপেক্ষায় থাকবে। কোনো রকম উস্কানিতেও মাথা গরম করবে না। মনে রেখো, তোমার সামান্য ভুলে সাংঘাতিক কেলেঙ্কারি হয়ে যেতে পারে। তখন অনুশোচনা ছাড়া পথ থাকবে না। ছোকরা সেই দিনই চলে গেল। নির্দিষ্ট সময় আমিও। সন্ধ্যার অন্ধকারে আমি পৌঁছলাম। ঘণ্টাখানেক আগে মিস জিঞ্জার এলও পৌঁছে গেছে। ভোর রাত্রে একটা খণ্ডযুদ্ধ বেঁধে গেল। হানাদারেরা দুমদাম রাইফেলের আওয়াজ করে সরাইটাকে আক্রমণ করলো। আমি তেমন গা লাগাইনি। তারপর পাশের ঘরে হুটোপাটি শুরু হলো। মিস এলের আর্তচিৎকার কানে এলো। টের পেলুম ওকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে নিয়ে গেল। আশঙ্কা করছিলুম মিস এলের চিৎকার শুনে ছোকরাটা না বেরিয়ে পড়ে। না, সে কথা রাখলো। আমি চট করে উইনচেটার রিপিটারটা বগল দাবা করে বারান্দায় এসে দাঁড়ালুম। সেই আবছা অন্ধকারে দেখলুম 4টে ভাড়াটি উপজাতি গুন্ডা মিস এলকে টেনে হিঁচড়ে রাস্তা দিয়ে নিয়ে চলেছে। একটু দূরেই ওদের ঘোড়াগুলো বাঁধা। মতলবটা বুঝে ফেললাম। ঘোড়ায় ওরা একবার উঠতে পারলে ওদের ধরা আমার পক্ষেও কষ্টসাধ্য হতো। তাই আমি প্রথমেই ওদের ঘোড়াগুলোকে কাত করলুম। তারপর ওরা কিছু বোঝবার আগেই 3জন মুখ থুবড়ে রাস্তায় পড়ল। এই জীবনে আর উঠবার সাধ্য রইল না।
গুলি ফুরিয়ে গিয়েছিল। ম্যাগাজিনে গুলি পুড়তে যা দেরি, ওর মধ্যেই বাকি লোকটা আমার ভবলীলা প্রায় সাঙ্গ করে এনেছিল আর কি। ওর একটা গুলি আমার খুলিটা টাচ করে বেরিয়ে গেল, দ্বিতীয় গুলিটা বাঁ হাতের অনামিকায় অষ্টধাতুর আংটিতে বাধা পেয়ে ছিটকে পড়ল, কিন্তু তৃতীয় গুলিটা সোজা এসে বাঁদিকের বুকে একেবারে হার্টে লাগলো। আমার সর্বশরীর কেঁপে উঠল, চোখে অন্ধকার, টলে পড়ে গেলাম। যা হোক, রেলিংটা ধরে কোনো মতে সামনে নিলাম। ভাগ্যিস বুক পকেটে একটা বুলেট প্রুফ সিগারেট কেস ছিল, স্টেনলেস স্টিলের। অবশ্যই এসব ক্ষেত্রে সব বড় বড় গোয়েন্দার কাছেই এমার্জেন্সির জন্য এসব জিনিস থাকেই, তাই বাঁচোয়া, নইলে সেখানেই অক্কা পেয়ে যেতুম সেদিন। উঠে দাঁড়িয়েই খুব ক্লোজ দিয়ে দুটো গুলি চালিয়ে দিলুম। কিন্তু মুশকিল হয়েছে কি, বেটার শয়তান বিপদ দেখে মেয়েটাকে নিজের সামনে ঢালের মতো ধরে রেখেছে। আমি মুশকিলে পড়লাম। একটা গুলি সেই হানাদারের হাতে গিয়ে লাগলো, রাইফেলটা ছিটকে পড়লো তার হাত থেকে। দেখ, বৃথাই তোদের ব্রজদাকে বিশ্বের সেরা রাইফেল শুটাররা গুরু বলে মানে না। রাইফেলটা পড়ে যেতেই দুর্বৃত্তরা ক্ষেপে উঠল। মেয়েটাকে চেপে ধরে বাঁ হাত দিয়ে ফস করে একটা ছোড়া বার করলো। ওর মতলব বুঝতে পেরে আমি রেলিং টোপকে কার্নিশে গিয়ে দাঁড়ালুম। লোকটার থেকে একটু দূরে একটা স্টিম রোলার পড়েছিল রাস্তায়। অনেকক্ষণ ধরে তার পজিশনটা লক্ষ্য করছিলুম, কারণ সামনাসামনি লোকটাকে গুলি মারার উপায় নেই, মেয়েটা মরবে। এখান থেকে অন্যদিকে সরে গিয়ে পজিশন নেবার উপায় নেই, মেয়েটার বুকে ততক্ষণে আততায়ী ছোড়া ঢুকে যাবে। একেবারে উভয় সংকট। ব্রজদা এতক্ষণ একটা সিগারেট ধরালেন, তারপর ধীরে ধীরে টানতে লাগলেন। তারপর কি হলো ব্রজদা? সুনীত প্রায় চেঁচিয়েই উঠল। মেয়েটা একটুর জন্য বেঁচে গেল। শুকটান দিয়ে ব্রজদা বললেন, ওই রোড রোলারটার জন্য। কেমন করে? ব্রজদা বললেন, এক হাতে রেলিং ধরে কার্নিশের ওপর ঝুঁকে পড়ে অ্যাঙ্গেলটা ঠিক করে নিয়ে রোলারের গায়ে গুলিটা ছুড়লাম। রিবাউন্ড করে গুলিটা ওর পিঠের দিক থেকে একেবারে হার্টে গিয়ে লাগলো। সঙ্গে সঙ্গে খতম। স্কুলে ক্যারাম চ্যাম্পিয়ন ছিলাম তো, যে কোনো অ্যাঙ্গেল থেকে টাঙ্কি মেরে যে কোনো পকেটে গুটি ফেলতে পারতাম। দেখলাম বিদ্যাটা ভুলে যায়নি। একটু দম নিয়ে ব্রজদা বললেন, তারপরের ঘটনাটা একেবারে ইজি। ইংরেজি সিনেমায় দি এন্ডের আগে যা যা ঘটে, এমনকি সেন্সার বোর্ডে যেসব জায়গায় কাঁচি চালায়, অবিকল তাই ঘটল। ছোকরা দীর্ঘশ্বাস ফেলে বললে, ও জিঞ্জু ফরগিভ মি। মেয়েটা ফোঁস করে বললে, ও আর্থার ফরগিভ মি। যাবার আগে কোনান ডয়েল বলে গেল আমার কীর্তিকাহিনী সব লিখে প্রকাশ করবে, করলেও তাই। আমার নামটা শুধু পাল্টে দিলে। বইয়ের হিরো ইংরেজ না হলে বিলেতে বই কাটানো শক্ত তো, তাই আমার নাম দিলে শার্লক হোমস। কথাকে কথা অবিকল বসিয়ে দিয়েছে, এমনকি ওই যে বলেছিলুম বেকার থাকবো, অমনি বেকার স্ট্রিটের বাসিন্দা করে দিয়েছে। এই হলো তোদের শার্লক হোমসের জন্মবৃত্তান্ত। অরিজিনালি হোমস তোদের এই কোঁচা দোলানো ভেতো বাঙালি, বুঝলি সুনীল, বেশি তর পাসনি।